আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিঅ্যাকশন অধ্যায় থেকে প্রতিস্থাপন বিক্রিয়া। আসলে প্রতিস্থাপন বিক্রিয়া কি এবং প্রতিস্থাপন বিক্রিয়া আসলে কিভাবে করা যায়, প্রত্যেকটা বিক্রিয়ায় কি সম্ভব, এই প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। সো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবা। সো লুক এট দ্য বোর্ড। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখছি, দেখো প্রতিস্থাপন বিক্রিয়া ইংলিশে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। প্রতিস্থাপন বিক্রিয়ার ইংলিশটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। সো এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা কি? সো দেখো, যে বিক্রিয়ায় কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপিত করতে পারে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো একটা অধিক সক্রিয় মৌল বা যৌগ কোন একটা কম সক্রিয় মৌল বা যৌগকে তুলে দিতে পারে, তার স্থানকে পরিবর্তন করতে পারে, পরিবর্তন করে সেই স্থানে সে বসতে পারে। মনে করো লুক এট মি, ধরো এটা এই মার্কারটা আমার ডান হাতে আছে আর এই মার্কারটা আমার বাম হাতে আছে। মনে করো এই ডান হাতের মার্কারটা বেশি সক্রিয়, তাহলে কি হয়েছে, এই ডান হাতের মার্কারটা এই বাম হাতের মার্কারটাকে কি সরিয়ে ফেলে সে তার স্থান দখল করবে। এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন, মানে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডায়ালাইসিস টাইপের, যেমন বিক্রিয়া ডায়ালাইসিস করা হয় না। আচ্ছা, যাই হোক, তার মানে কি, যে বিক্রিয়ায় কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক কোনো একটা কম সক্রিয় মৌল বা যৌগমূলককে কি করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে, করে সে তার জায়গাটা স্থান দখল করতে পারে, সেই ধরনের বিক্রিয়াগুলোকে হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। মনে রাখবা, সব বিক্রিয়াই কিন্তু সম্ভব নয়, কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়া না হয়ে থাকে, অর্থাৎ বিক্রিয়া দেওয়া আছে কিন্তু ওইখানে কোনো রিঅ্যাকশন হবে না। তো লক্ষ্য করো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে তিনটি বিক্রিয়া লিখছি কি জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড এন্ড কপার প্লাস জিঙ্ক সালফেট এন্ড জিঙ্ক প্লাস কপার সালফেট। এই বিক্রিয়াগুলোর মধ্যে থেকে আমি তোমাদের বুঝাই দেবো আসলে প্রতিস্থাপন বিক্রিয়াটার ব্যাপারটা কি। তো এখানে কিন্তু বলা আছে যে বিক্রিয়ায় কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে কি করতে প্রতিস্থাপিত করতে পারে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই দেখো, আমরা কিন্তু এখানে একটা কথা আছে যে অধিক সক্রিয় মৌল বা অধিক সক্রিয় যৌগমূলক, এই ব্যাপারগুলো কি দেখো তোমাদের বোঝার সুবিধাতে আমি বোর্ডের এক চিপা লিখে রাখছি। দেখো, ধাতুর সক্রিয় সিরিজ, দ্যাট মিন্স এই মৌলগুলো অধিক সক্রিয় মৌল, মানে যেই মৌল যার উপরে আছে সে তত সক্রিয়, অর্থাৎ লিথিয়াম সোডিয়াম ক্যালসিয়াম সোডিয়াম, দেখো লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন ক্রোমিয়াম ক্যাডমিয়াম নিকেল টিন প্লাম্বাম হাইড্রোজেন কপার এবং দেখো মার্কারি সিলভার এবং কি গোল্ড বা অরাম। এই যে দেখো, যেমন ধরো এই যে আমি দুইটা মৌলকে বা দুইটা ধাতুকে যদি বিবেচনা করি, তাহলে দেখো যেই ধাতুটা যার উপরে আছে সে তত সক্রিয়, অর্থাৎ লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে লিথিয়ামটা অধিক সক্রিয়, আবার ক্যালসিয়াম আর সোডিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়ামের মধ্যে ক্যালসিয়ামটা অধিক সক্রিয়, অধিক সক্রিয়। এন্ড লক্ষ্য জিঙ্ক ফেরাম, এর মধ্যে জিঙ্কটা অধিক সক্রিয়। আবার দেখো এই যে মনে করো এই সারির বা এই সকল সিরিজের যে কোনো দুইটার মধ্যে যে মৌলটি উপরে আছে সে বেশি অধিক সক্রিয়, অর্থাৎ তোমার যারা এই ধাতুর সকল সিরিজ যারা উপরে আছে তারা বড় লোক, আর যারা নিচে আছে তারা ছোট লোক বা গরিব লোক। তাহলে এরকম আমি এখানে যৌগমূলক লিখছি নাইট্রেট সালফেট এবং হাইড্রোক্সিল, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে বলছে কি জিঙ্ক আর হলো জিঙ্ক সালফেট, জিঙ্কের সঙ্গে আমরা হলো সালফিউরিক অ্যাসিড। তো দেখো আমি জিঙ্ক এবং ধাতুকে যদি বিবেচনা করা হয়, এটা কিন্তু একটা মৌল, জিঙ্ক আর হলো হাইড্রোজেন মৌল মনে করো। তাহলে দেখো জিঙ্ক এবং মৌলের মধ্যে অধিক সক্রিয়টা কে, আমি দেখে আসি যে এখানে আছে জিঙ্ক এবং এখানে আছে হাইড্রোজেন, অর্থাৎ জিঙ্ক আছে উপরে হাইড্রোজেন আছে নিচে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু জিঙ্কটা অধিক সক্রিয়। তার মানে এই বিক্রিয়া হবে এরকম, তার মানে কি এই জিঙ্ক যাবে হলো এখানে আর হাইড্রোজেনটা চলে যাবে, অর্থাৎ হাইড্রোজেনের স্থানটা দখল করবে জিঙ্ক, তাহলে বিক্রিয়াটা হবে হলো জিঙ্ক সালফেট প্লাস এখানে হাইড্রোজেন গ্যাসটা এই পাশে বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। দেন এবার লিখো কপার প্লাস জিঙ্ক সালফেট, এই বিক্রিয়াটা কি হবে কি না। তো দেখ তোমরা দেখো কপার এবং জিঙ্ক, তাহলে দেখি কপার এবং জিঙ্ককে বিবেচনা করি, লক্ষ্য আমাদের এখানে আছে জিঙ্ক এন্ড এখানে আছে কি কপার, তাহলে জিঙ্ক আসে হলো আমার উপরে, কপার আসে আমার নিচে। আমার এখানে লক্ষ্য আমার এখানে বলছে এই কপারটা জিঙ্ককে কি করে প্রতিস্থাপন করবে, তাহলে তোমরাই বলো কপার কি কোনোদিন জিঙ্ককে প্রতিস্থাপন করতে পারবে না। তার কারণ জিঙ্ক আছে উপরে, কপার আছে নিচে, তাই এই কপার জিঙ্ককে প্রতিস্থাপন করতে পারবে না। তার মানে এখানে নো রিঅ্যাকশন,
মানে এখানে কোনো বিক্রিয়া সংঘটিত হবে না। তার কারণ কপার জিঙ্ককে কখনোই প্রতিস্থাপন করতে পারবে না। তার কারণ কপার হলো জিঙ্কের চেয়ে কম সক্রিয়। এবার দেখো জিঙ্ক প্লাস কপার সালফেট, তাহলে দেখো এই জিঙ্ক কিন্তু কপারকে প্রতিস্থাপন করতে পারবে। আমরা কিন্তু দেখে যাচ্ছি যে জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্ক হলো অধিক সক্রিয়, কপার হলো কম সক্রিয়। তার মানে এখানে কিন্তু কি হবে, এই জিঙ্ক কিন্তু কপারের স্থানে দখল করবে, কপার কিন্তু বেরিয়ে যাবে। তাহলে কি হবে, জিঙ্ক সালফেট, জিঙ্কের সাথে সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার। আশা করি বুঝতে পারছো, এই হলো বিক্রিয়া। তার মানে সকল বিক্রিয়া কিন্তু সম্ভব নয়। এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া সেই ক্ষেত্রে সম্ভব হবে যখন কোন একটা অধিক সক্রিয় মৌল কোন একটা কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করবে, সেক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া সম্ভব। আশা করি বুঝতে পারছো। দ্যাটস ইট। থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হ্যাভিং মি। আসসালামু আলাইকুম।